আমরা জানি বহুকোষী উদ্ভিদ বা প্রাণীদেহ গঠনকারী অসংখ্য কোষ প্রথমে নির্দিষ্ট প্রক্রিয়ায় বিভেদিত হয়ে বিভিন্ন ধরনের কলা গঠন করে। এরপর কয়েক ধরনের কলা একত্রিত হয়ে সৃষ্টি করে কোনো একটি অঙ্গ। আর কয়েকটি অঙ্গ নিয়ে গঠিত হয় এক এক ধরনের তন্ত্র, আর সবশেষে বিভিন্ন ধরনের তন্ত্র মিলে গঠিত হয় আমাদের এই দেহ। তবে দেহের বিভিন্ন তন্ত্র, অঙ্গ বা কলায় ছড়িয়ে থাকা এই কোষগুলিকে কিন্তু কোনো অবস্থাতেই আমরা পরস্পরের থেকে বিচ্ছিন্ন এক একটি একক একথা বলতে পারি না। দেহের একটি সুস্থ কোষ কখনোই নিজের খেয়াল মতো, নিজের ইচ্ছে মতো বৃদ্ধিও পেতে পারে না, বিভাজিত হতেও পারে না। বিচ্ছিন্নভাবে কোনো কাজই একটি কোষের পক্ষে করা সম্ভব হয় না, কারণ একটি বহুকোষী জীবদেহে থাকা প্রতিটি কোষকে সব সময় সে ভ্রূণ অবস্থাতে কলায় বিভেদিত হওয়ার সময়ই হোক অথবা পরিণত অবস্থায় বিভাজিত হওয়ার সময়ই হোক, এরকম প্রতি ক্ষেত্রে কোষটিকে পাশাপাশি অবস্থিত অন্যান্য কোষের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। পাশাপাশি অবস্থিত কোষগুলির পরস্পরের ওপর ক্রিয়া প্রতিক্রিয়া বা প্রভাব সৃষ্টি করবার এই প্রক্রিয়াকে জীবনবিজ্ঞানে আমরা সেল সেল ইন্টারাকশন বলি। সেল সেল ইন্টারাকশনের বিভিন্ন পদ্ধতি আছে, তবে তাদের মধ্যে সহজতম পদ্ধতিটি হল পাশাপাশি অবস্থিত কোষগুলির মধ্যে গঠিত হওয়া সরাসরি অর্থাৎ ডাইরেক্ট কানেকশন বা সংযোগ। একটি কোষের কোষপর্দার সাথে অপর একটি কোষের কোষপর্দার মধ্যে গঠিত হওয়া এই সরাসরি সংযোগগুলিকে আমরা কোষীয় সংযোগ বা সেল জাংশনস বলে থাকি। মনে রাখতে হবে, দুটি কোষের কোষপর্দার মধ্যে গঠিত হওয়া বিভিন্ন রকমের সেল জাংশন গঠনে অংশগ্রহণ করে কোষপর্দার বিভিন্ন রকম ট্রান্সমেমব্রেন প্রোটিনগুলি, অর্থাৎ যে প্রোটিনগুলি কোষপর্দার ফসফোলিপিড দ্বিস্তরকে আড়াআড়িভাবে ভেদ করে অবস্থান করে এবং ফসফোলিপিড দ্বিস্তরকে ভেদ করবার পরেও এই ট্রান্সমেমব্রেন প্রোটিনগুলির কিছুটা অংশ কিন্তু কোষপর্দার বাইরে মানে বহিঃকোষীয় অঞ্চলে বিস্তৃত থাকে, আর কিছুটা অংশ কোষের ভেতরে সাইটোপ্লাজম পর্যন্ত বিস্তৃত থাকে। কোষীয় সংযোগ বা সেল জাংশন গঠনে এই ট্রান্সমেমব্রেন প্রোটিনগুলি যেমন প্রয়োজন হয়, একই সঙ্গে প্রয়োজন হয় আরও বিভিন্ন ধরনের লিঙ্কার প্রোটিন, সহায়ক প্রোটিন অথবা কোষপর্দার সাথে সাময়িকভাবে যুক্ত কোনো পেরিফেরাল মেমব্রেন প্রোটিন। এই সমস্ত প্রোটিনগুলি কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে। উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু কোষপর্দার বাইরে কোষ প্রাচীর নামে আরেকটি শক্ত ও দৃঢ় আবরণ থাকে, তাই পাশাপাশি অবস্থিত উদ্ভিদ কোষগুলির কোষ প্রাচীরে যে ছিদ্র থাকে সেই ছিদ্র পথে এই কোষীয় সংযোগ গড়ে ওঠে। উদ্ভিদ দেহে পাশাপাশি অবস্থিত কোষগুলির মধ্যে এই সরাসরি সংযোগগুলিকে আমরা প্লাজমোডেসমাটা বলে থাকি। প্লাজমোডেসমাটা নিয়ে স্টোরিজ ইন বায়োলজিতে আমাদের একটি ভিডিও আছে, ওপরের আই বাটনের লিঙ্ক ফলো করে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। যাই হোক, স্টোরিজ ইন বায়োলজির আজকের পডকাস্টে আমরা শুধুমাত্র প্রাণী দেহে পাশাপাশি অবস্থিত বিভিন্ন কোষগুলির মধ্যে যে বিভিন্ন ধরনের কোষীয় সংযোগ বা সেল জাংশনসগুলি গড়ে ওঠে তাদের নিয়েই আলোচনা করব। প্রাণী দেহে বিভিন্ন রকমের সেল জাংশন বা কোষীয় সংযোগ দেখা যায়, যেমন টাইট জাংশনস, অ্যাডহারেন্স জাংশন, ডেসমোজোম, হেমিডেসমোজোম, গ্যাপ জাংশন প্রভৃতি। প্রত্যেক ধরনের কোষীয় সংযোগ নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব, তবে শুরুতে সব ধরনের সেল জাংশনস একসাথে আছে এমন একটি ছবি দেখে সব ধরনের সেল জাংশন সম্পর্কে একটি সাধারণ ধারণা আগে নিজেদের মধ্যে গড়ে তুলব। ধরে নিন এটি কোনো একটি আবরণী কলা, যেখানে একটি ভিত্তিপর্দা বা বেসমেন্ট মেমব্রেনের ওপর পাশাপাশি কিছু কোষ অবস্থান করছে। সবার আগে পাশাপাশি অবস্থিত এই কোষগুলির একদম ওপরের দিকে লক্ষ্য করুন। কোষপর্দার এই অংশে নীল রঙের যে ডটগুলি দেখা যাচ্ছে সেখানে লক্ষ্য করুন। ঠিক যেন পাশাপাশি থাকা দুটি কোষের কোষপর্দাকে পরস্পরের সঙ্গে সেলাই করে দেওয়া হয়েছে। সেলাইয়ের মতো দেখতে এই সেল জাংশনগুলি পাশাপাশি অবস্থিত দুটি কোষের কোষপর্দাকে এমন টাইটভাবে পরস্পরের সঙ্গে আটকে রাখে যেন ওপর থেকে কোনো তরল কোনোভাবেই কোষগুলির দেয়াল অর্থাৎ কোষপর্দা চুইয়ে চুইয়ে নিচের বেসমেন্ট মেমব্রেন পর্যন্ত পৌঁছতে না পারে। অর্থাৎ পাশাপাশি অবস্থিত কোষগুলির যে স্তর বরাবর সেলাইয়ের মতো এই সেল জাংশন নামে কোষীয় সংযোগগুলি গঠিত হয়, সেই স্তর প্রায় ওয়াটারপ্রুফ বা জল নিরোধী হয়ে ওঠে এই কোষীয় সংযোগগুলি গড়ে উঠবার ফলে। এই সেল জাংশনগুলিকে আমরা টাইট জাংশনস বলে থাকি। এই টাইট জাংশনসগুলির ঠিক নিচে লাল রঙের এই লাইনগুলি লক্ষ্য করুন। দেখতে অনেকটাই টাইট জাংশনের মতো, তবে সেলাই নয়, মনে হচ্ছে যেন কোনো একটি বেল্ট বা ব্যান্ড পাশাপাশি অবস্থিত দুটি কোষের কোষপর্দাকে আটকে রেখেছে।
লাল রঙে দেখানো এই সেল জাংশনগুলিকে আমরা অ্যাডহেরেন্স জাংশন বলি। ব্যান্ড বা বেল্টের মতো দেখতে হয় অ্যাডহেরেন্স জাংশনসগুলিকে আমরা বেল্ট ডেসমোজোমও বলি। এবার এই কোষগুলিতে দেয়ালের মাঝ বরাবর কোষপর্দায় সবুজ রঙের চাকতির মতো দেখতে যে সেল জাংশনসগুলি, সেগুলির দিকে লক্ষ্য করুন। মনে হচ্ছে যেন এই সংযোগে অংশগ্রহণকারী কোষপর্দা দুটির দুপাশে দুটি সবুজ চাকতি বা প্লেট আছে, আর এই চাকতি বা প্লেটগুলো থেকে কালো রঙের সুতোর মতো কোনো তন্তু বেরিয়ে এসেছে দুপাশের কোষের মধ্যে। এই সেল জাংশনসগুলিকে আমরা ডেসমোজোম বলি। ডেসমোজোমগুলিকে কোষপর্দার যে পাশ থেকেই দেখুন চাকতির মতো কিছু একটা থাকায় দুপাশ থেকেই এদের ক্ষুদ্র ক্ষুদ্র স্পটের মতন দেখতে মনে হয়, তাই ডেসমোজোমকে স্পট ডেসমোজোমও বলা হয়। মনে রাখবেন, অ্যাডহেরেন্স জাংশনসগুলিকে আমরা বেল্ট ডেসমোজোম বলছি, আর সাধারণ ডেসমোজোমগুলিকে আমরা স্পট ডেসমোজোম বলি। এবার কোষগুলির মেঝের দিকে লক্ষ্য করুন। এখানে কোষপর্দার যে অংশ আছে সেখানেও ডেসমোজোমের মতো দেখতে সেল জাংশন দেখতে পাচ্ছি, তবে এই সেল জাংশনগুলিতে চাকতির মতো যা দেখা যাচ্ছে সেগুলি কিন্তু শুধু একদিকেই আছে, কারণ এই সেল জাংশনগুলি শুধু একটি কোষের কোষপর্দা ও তার নিচে অবস্থিত ভিত্তিপর্দা বা বেসমেন্ট মেমব্রেনের মধ্যে গঠিত হয়। কিছুটা ডেসমোজোমের মতো দেখতে এই সেল জাংশনগুলিকে আমরা হেমিডেসমোজোম বলে থাকি। আবার আমরা ফিরে যাব কোষগুলির দেয়ালের দিকে। এখানে হলুদ রঙের দেখানো হয়েছে পাশাপাশি অবস্থিত দুটি কোষের মধ্যে যে সেল জাংশনগুলি, সেগুলিকে আমরা গ্যাপ জাংশন বলে থাকি। আসলে গ্যাপ জাংশন পাশাপাশি অবস্থিত দুটি কোষের মধ্যে সূক্ষ্ম নলাকার এক সংযোগ। যাই হোক, এবার চলুন প্রাণী কোষে এই যে 5 ধরনের সেল জাংশনের কথা আমরা মাত্র জানলাম, তাদের নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। প্রথমেই টাইট জাংশন। টাইট জাংশনগুলি সত্যি সত্যিই সবচাইতে টাইট। আমরা দেখেছি কোষের ওপরের দিকে থাকা কোষপর্দার পরিধি বরাবর এই টাইট জাংশনগুলি গঠিত হয়, এবং পাশাপাশি অবস্থিত দুটি কোষের কোষপর্দাকে এমনভাবে এই টাইট জাংশনগুলি নিজেদের মধ্যে আটকে রাখে যেন কোনো তরল বা অন্য কোনো পদার্থ ওই সংযোগ ভেদ করে ওপর থেকে, মানে ধরুন কোষের ছাদ অংশ থেকে নিচের বেসমেন্ট মেমব্রেন পর্যন্ত পৌঁছতে না পারে। টাইট জাংশন যতই টাইট হোক, যতই জল নিরোধী হোক বা ওয়াটারপ্রুফ হোক, একটা কথা মনে রাখতেই হবে যে কোনো সেল জাংশনই সরাসরি দুটি কোষের কোষপর্দা মিশে গিয়ে তৈরি হয় না। আগেই বলেছি, তৈরি হয় ট্রান্সমেমব্রেন প্রোটিন এবং অন্যান্য কিছু সহায়ক প্রোটিনের সাহায্যে। টাইট জাংশনও তাই। জল নিরোধী বা ওয়াটারপ্রুফ এই টাইট জাংশন গঠনে দুটি কোষের কোষপর্দায় থাকা 3 ধরনের ট্রান্সমেমব্রেন প্রোটিন অংশগ্রহণ করে। প্রোটিনগুলি হলো অক্লুডিন, ক্লাউডিন ও জাংশনাল অ্যাডহেসিভ মলিকুলস বা JAM। একটি কোষের কোষপর্দার অক্লুডিন, ক্লাউডিন বা জ্যাম অপর কোষের কোষপর্দার একই ধরনের প্রোটিনের সাথে, অর্থাৎ অক্লুডিনের সাথে অক্লুডিন, ক্লাউডিনের সঙ্গে ক্লাউডিন, জ্যামের সঙ্গে জ্যাম পরস্পর যুক্ত হয়ে অথবা তাদের খুব কাছাকাছি থেকে অবস্থান করে। আর এই ট্রান্সমেমব্রেন প্রোটিনগুলির যে প্রান্ত সাইটোপ্লাজমের দিকে বেরিয়ে থাকে, সেই প্রান্ত আবার কোষগুলির সাইটোস্কেলেটনের অ্যাক্টিন ফিলামেন্টের সঙ্গে যুক্ত থাকে। তবে অক্লুডিন, ক্লাউডিন বা JAM এই ট্রান্সমেমব্রেন প্রোটিনগুলির কেউই কিন্তু সাইটোপ্লাজমের দিকে সরাসরি নিজেরাই অ্যাক্টিন ফিলামেন্টের সঙ্গে যুক্ত হয় না। জনুলা অক্লুডিন বা সংক্ষেপে ZO1 বা ZO2 বা ZO3 নামে কোষপর্দার বিশেষ ধরনের পেরিফেরাল প্রোটিন ওই 3 ধরনের ট্রান্সমেমব্রেন প্রোটিনগুলিকে অ্যাক্টিন ফিলামেন্টের সঙ্গে যুক্ত করে অবস্থান করে। এবার জানব এই টাইট জাংশনগুলি কোন ধরনের কলার কোষের মধ্যে গঠিত হয়। দেহের বাইরে অথবা দেহের ভেতরে যে বিভিন্ন ধরনের আবরণী কলা আছে তাদের কোষগুলির মধ্যে এই টাইট জাংশন গঠিত হয়। যেমন ধরুন আমাদের দেহের এই ত্বক বা অন্ত্রের আবরণী কলার কোষ, অথবা ধরুন আমাদের মূত্রস্থলীর ভেতরের যে আবরণী কলার কোষ। এই কোষগুলিতে যে আবরণী কলাগুলিকে জল নিরোধী হতেই হবে, সেই কোষগুলির মধ্যে টাইট জাংশন দেখা যায়। কেন এইসব কলার মধ্যে এই টাইট জাংশনগুলি গঠিত হয়, উদাহরণ থেকে বুঝি। ছবিতে দেখুন, এটা আমাদের ত্বক, যেখানে বেসাল ল্যামিনার উপরের স্তরে স্তরে অনেকগুলি আবরণী কলার কোষ পরপর সজ্জিত আছে। আমরা এদের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম বলি। আমাদের দেহের কোনো অংশ কখনো যদি জলে ডুবে থাকে, তো আমরা কখনোই চাইবো না যে বাইরের ওই জলীয় পরিবেশ থেকে জল আমাদের ত্বকের কোষগুলোর দেয়াল বরাবর চুইয়ে চুইয়ে আমাদের দেহের ভেতরে প্রবেশ করুক। তাই ত্বকের ওপরের স্তরের কোষগুলির আবরণী পর্দার মধ্যে টাইট জাংশন নামে এই ধরনের ওয়াটারপ্রুফ সেল জাংশন তৈরি হয়, ও যার ফলে আমাদের ত্বকও প্রায় ওয়াটারপ্রুফ হয়ে ওঠে।
আবার ধরুন আমাদের অন্ত্রের আবরণী কলার কোষ, যেখানে কোষগুলির সামনে থাকা পাচিত সরল খাদ্য উপাদানগুলি ভেল্লির মাধ্যমে শোষিত হয়ে পেছনে রক্তস্রোতে প্রেরিত হবে। এবার ভাবুন আবরণী কলার এই কোষগুলির মধ্যে যদি টাইট জাংশন গঠিত না হতো, তাহলে একদিকে যেমন আগের মতোই দেওয়াল বরাবর চুইয়ে চুইয়ে পাচিত খাদ্য দেহের ভেতরে রক্তবাহ বা স্নায়ু পর্যন্ত পৌঁছে যেত, অপরদিকে ভেল্লির মাধ্যমে পাচিত সরল খাদ্য শোষণের জন্য যে স্বাভাবিক পথ, অর্থাৎ পর্দা অতিক্রম করে সক্রিয় বা নিষ্ক্রিয় পদ্ধতিতে শোষণ, সেই পদ্ধতি বিঘ্নিত হতো। অর্থাৎ বলা যায় অন্ত্রের আবরণী কলার কোষের টাইট জাংশনগুলি থাকায় অন্ত্র থেকে খাদ্য স্বাভাবিক পথে শোষিত হতে পারে। টাইট জাংশন নিয়ে সবশেষে একটি তথ্য দেওয়া বাকি, যে টাইট জাংশন সাধারণত মেরুদণ্ডী বা ভার্টিব্রেটদের মধ্যে দেখা যায়। অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে টাইট জাংশন কিছুটা ভিন্ন ধরনের হয়, যাদের আমরা সেপ্টেড জাংশন বলি। এবার অ্যাডহারেন্স জাংশন। আমরা দেখেছি টাইট জাংশনের ঠিক নিচে বেল্ট বা ব্যান্ডের মতো দেখতে অ্যাডহারেন্স জাংশন নামে এই সেল জাংশনগুলি থাকে। টাইট জাংশনের মতো অ্যাডহারেন্স জাংশনগুলিও পাশাপাশি অবস্থিত কোষগুলির কোষপর্দার পরিসীমা বরাবর গঠিত হয়। তবে টাইট জাংশন ও অ্যাডহারেন্স জাংশনে অনেক মিল থাকলেও এই দুই ধরনের সেল জাংশন গঠনে অংশগ্রহণকারী উপাদান, বিশেষত ট্রান্সমেমব্রেন প্রোটিন, লিঙ্কার প্রোটিন বা সহায়ক প্রোটিন, এগুলি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হয়। একই সাথে এদের কাজের মধ্যেও অনেক পার্থক্য আছে। আসুন দেখি অ্যাডহারেন্স জাংশন গঠনে কোন কোন ধরনের প্রোটিন আর কোন ধরনের সহায়ক প্রোটিনগুলি অংশগ্রহণ করে। প্রথমত, টাইট জাংশনে যেমন দুটি কোষপর্দা পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে, অ্যাডহারেন্স জাংশনে কিন্তু দুটি কোষপর্দার মধ্যে সামান্য ফাঁক থাকে। দুটি কোষের কোষপর্দার মাঝামাঝি এই ফাঁকা অংশকে আমরা বহিঃকোষীয় অঞ্চল বলি, যেখানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থাকে। যাই হোক, উভয় কোষের কোষপর্দায় থাকা ক্যাডহেরিন নামে বিশেষ ধরনের ট্রান্সমেমব্রেন প্রোটিন, প্রোটিনের থেকে এদের গ্লাইকোপ্রোটিনই বলা ভালো, কারণ কোষপর্দার ক্যাডহেরিনের সঙ্গে বিশেষ ধরনের শর্করার শৃঙ্খল যুক্ত থাকে। যাই হোক, উভয় কোষের কোষপর্দার ক্যাডহেরিন নামে বিশেষ ধরনের ট্রান্সমেমব্রেন প্রোটিন এই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স অঞ্চলে পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত হয়ে অবস্থান করে। আর কোষের ভেতরে অর্থাৎ সাইটোপ্লাজমের দিকে এই ক্যাডহেরিন প্রোটিনগুলির যে টেইল অংশ রয়ে গেছে, সেই অংশগুলি প্রথমে ক্যাটেনিন নামে বিশেষ ধরনের সহায়ক প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে ক্যাডহেরিন ক্যাটেনিন কমপ্লেক্স গঠন করে। এরপর এই ক্যাডহেরিন ক্যাটেনিন কমপ্লেক্স ভিনসুলিন ও আলফা অ্যাক্টিনিন নামে দুই ধরনের সহায়ক প্রোটিনের সাহায্যে সাইটোস্কেলেটনের অ্যাক্টিন ফিলামেন্টের সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করে। আমরা দেখলাম টাইট জাংশন এবং অ্যাডহারেন্স জাংশনস উভয় ক্ষেত্রের যে ট্রান্সমেমব্রেন প্রোটিনগুলি অংশগ্রহণ করে, তারা কিন্তু কোষের ভেতরে সাইটোপ্লাজমের দিকে অ্যাক্টিন ফিলামেন্টের সঙ্গে যুক্ত থাকে। যাই হোক, টাইট জাংশনের মতো অ্যাডহারেন্স জাংশনও এপিথেলিয়াল টিস্যু অর্থাৎ আবরণী কলার কোষগুলির মধ্যে গঠিত হয়। বিশেষত এন্ডোথেলিয়াল কলার কোষে অর্থাৎ রক্তবাহ বা ব্লাড ভেসেলগুলির অন্ত আবরণীর কোষগুলির মধ্যে অ্যাডহারেন্স জাংশন গঠিত হয়। ভেবে দেখুন, পাশাপাশি অবস্থিত কোষগুলির মধ্যে বেল্ট বা ব্যান্ডের মতো এই অ্যাডহারেন্স জাংশনগুলি, যা অনেকটা আমাদের গার্ডারের মতো কাজ করে, এই গার্ডারের মতো কাজ করা অ্যাডহারেন্স জাংশনগুলি নলাকার রক্তবাহ গঠনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাই হোক, এছাড়া আবরণী কলার কোষে যেখানে টাইট জাংশনগুলো মূলত জল নিরোধী ওয়াটারপ্রুফ এক কোষীয় সংযোগ রূপে কাজ করে, ওপরে থাকা সেই টাইট জাংশনগুলিকে কিছুটা দৃঢ়তা প্রদান করে এই অ্যাডহারেন্স জাংশনগুলি। এছাড়াও সেল সেল ইন্টারঅ্যাকশনে সেল সিগন্যালিং ব্যবস্থায় অ্যাডহারেন্স জাংশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার পাশাপাশি অবস্থিত দুটি কোষপর্দার দুপাশে চাকতি বা প্লেটের মতন কিছু একটা জুড়ে গিয়ে ডেসমোজোম নামে যে সেল জাংশনগুলি গঠিত হয়, সেই ডেসমোজোম, যাদের আমরা স্পট ডেসমোজোমও বলি, তাদের নিয়ে আলোচনা করব। আসলে ডেসমোজোম আঠালো মতন এক ধরনের কোষীয় সংযোগ, যা পাশাপাশি অবস্থিত কোষগুলিকে দৃঢ়ভাবে যুক্ত রাখে। এবং যেহেতু ডেসমোজোম সংযোগে আবদ্ধ কোষগুলির মধ্যে শক্তিশালী এক বন্ধন তৈরি হয়, তাই ডেসমোজোম নামে এই কোষীয় সংযোগগুলি সেই ধরনের কলাতেই গঠিত হয় যে কলাগুলির দেহের মধ্যে থাকাকালীন অবস্থায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাপ অথবা ঘর্ষণের সম্মুখীন হয়, যেমন আমাদের ত্বক অথবা আমাদের হৃৎপেশি বা পৌষ্টিক তন্ত্র গঠনকারী বিভিন্ন পেশি। ডেসমোজোম সেল জাংশনে দুপাশের কোষপর্দার ওপর চাকতি বা প্লেটের মতন যে জিনিসগুলি দেখা যাচ্ছে, তাদের আমরা ডেসমোজোমাল মেমব্রেন কমপ্লেক্স বলতে পারি। এই ডেসমোজোমাল মেমব্রেন কমপ্লেক্স গঠনে 3 ধরনের প্রোটিন অংশগ্রহণ করে।
প্রোটিনগুলি হলো কোষ পর্দার ক্যাডহেরিন নামে ট্রান্সমেমব্রেন প্রোটিন, কোষ পর্দার ভেতরের দিকে সাইটোপ্লাজমে থাকা 2 ধরনের আর্মাডিলো প্রোটিন ও প্ল্যাকিন জাতীয় কিছু লিঙ্কার প্রোটিন। আসুন দেখি এই প্রোটিনগুলি কিভাবে ডেসমোজোম নামে এই সেল জাংশন গঠন করে। 2 ধরনের আর্মাডিলো প্রোটিন, প্ল্যাকোগ্লোবিন এবং প্ল্যাকোফিলিন, পাশাপাশি অবস্থিত কোষ পর্দার সাইটোপ্লাজমের দিকে খুব ঘনভাবে জালিকাকারে বিন্যস্ত হয়ে এই চাকতি বা প্লেটের মতন গঠন সৃষ্টি করে। অপরদিকে আমাদের কোষের কোষ পর্দায় খুব আঠালো 2 রকমের ক্যাডহেরিন জাতীয় ট্রান্সমেমব্রেন প্রোটিন থাকে, ডেসমোকোলিন এবং ডেসমোগ্লেন। পাশাপাশি অবস্থিত 2টি কোষ পর্দার এই 2 রকম ট্রান্সমেমব্রেন প্রোটিন কোষের বাইরের দিকে অর্থাৎ কোষগুলির মাঝের বহিঃকোষীয় অঞ্চলে পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকে, অর্থাৎ ডেসমোকোলিন ও ডেসমোগ্লেন কোষের বাইরের বহিঃকোষীয় অঞ্চলে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। আর ডেসমোকোলিন ও ডেসমোগ্লেন নামে এই ক্যাডহেরিন ট্রান্সমেমব্রেন প্রোটিনগুলির যে অংশ সাইটোপ্লাজমে প্রবেশ করে তারা কোষ পর্দায় ওই আর্মাডিলো প্রোটিন জালিকা আকারে বিন্যস্ত হয়ে যে প্লেট বা চাকতি গঠন করেছে তার সাথে এসে যুক্ত হয়। সবশেষে দুপাশের কোষ পর্দায় এসে যুক্ত সেই আর্মাডিলো প্রোটিনের চাকতিগুলি বিশেষ ধরনের লিঙ্কার প্রোটিন ডেসমোপ্ল্যাকিনের সাহায্যে সাইটোপ্লাজমের সাইটোস্কেলেটনের অন্যতম গঠনগত উপাদান ইন্টারমিডিয়েট ফিলামেন্টগুলির সাথে যুক্ত থাকে। অর্থাৎ বাইরের ক্যাডহেরিন প্রোটিন কোষ পর্দা অতিক্রম করে আর্মাডিলো প্রোটিনের তৈরি চাকতির সঙ্গে যুক্ত থাকে এবং আর্মাডিলো প্রোটিনগুলিকে ডেসমোপ্ল্যাকিন ইন্টারমিডিয়েট ফিলামেন্টগুলির সঙ্গে যুক্ত রাখে। তবে আমরা জানি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বিভিন্ন ধরনের প্রোটিন দ্বারা গঠিত হতে পারে। যেমন ধরুন আমাদের ত্বকের আবরণী কোষের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট গঠিত হয় কেরাটিন নামে প্রোটিন দিয়ে, আর হৃৎপেশির ইন্টারমিডিয়েট ফিলামেন্ট গঠিত হয় ডেসমিন নামে প্রোটিন দ্বারা। তো তার ফলে ত্বকের আবরণী কলার কোষের যে ডেসমোজোম গঠিত হয় সেগুলি কেরাটিন ইন্টারমিডিয়েট ফিলামেন্টের সঙ্গে যুক্ত হয়, আর আমাদের হৃৎপেশিতে যে ডেসমোজোম থাকে সেগুলি ডেসমিন নামে প্রোটিনের সাহায্যে গঠিত ইন্টারমিডিয়েট ফিলামেন্টের সঙ্গে যুক্ত হয়। এবার আসুন আবরণী কলার কোষগুলি হেমিডেসমোজোম নামে যে বিশেষ ধরনের সেল জাংশন গঠন করে বেসমেন্ট মেমব্রেনের সঙ্গে যুক্ত থাকে তাদের নিয়ে আলোচনা করি। দেখুন আমাদের ত্বক স্তরীভূত আবরণী কলা, অর্থাৎ বেসমেন্ট মেমব্রেনের ওপর কয়েক স্তরে আবরণী কলার কোষগুলি সজ্জিত থাকে। ওপরে সজ্জিত এই কোষগুলিকে নিচের বেসমেন্ট মেমব্রেন, যাকে আমরা বেসাল ল্যামিনা বলি, তার সঙ্গে যুক্ত রাখতে হেমিডেসমোজোম নামে এই কোষীয় সংযোগগুলির সৃষ্টি হয়। আমরা দেখেছি ডেসমোজোম নামে সেল জাংশন গঠনে ক্যাডহেরিন ট্রান্সমেমব্রেন প্রোটিন অংশগ্রহণ করে, কিন্তু হেমিডেসমোজোম নামে এই সেল জাংশন গঠনে ইন্টেগ্রিন নামে ট্রান্সমেমব্রেন প্রোটিন অংশগ্রহণ করে। কোষ পর্দার এই ইন্টেগ্রিন প্রোটিনগুলি ডেসমোজোমের মতোই কোষের ভেতরের দিকে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু পার্থক্য হলো হেমিডেসমোজোমের ক্ষেত্রে এই ইন্টেগ্রিন প্রোটিনগুলি কোষের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে অবস্থিত বিশেষ ধরনের ফাইব্রাস প্রোটিন কোলাজেনের সঙ্গে যুক্ত থাকে। এইভাবে হেমিডেসমোজোম কোষের ভেতরের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং বাইরের এক্সট্রা সেলুলার ফিলামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করে কোষটিকে কলায় একটি নির্দিষ্ট স্থানে আটকে রাখতে সাহায্য করে। তবে হেমিডেসমোজোম নামে এই কোষীয় সংযোগগুলি আবরণী কলার কোষগুলিকে শুধু বেসাল ল্যামিনার সঙ্গে যুক্তই রাখে না, একই সাথে সেল সিগন্যালিং প্রক্রিয়ায়, সাইটোস্কেলেটনের সজ্জা পদ্ধতিতে অথবা কোষের সংখ্যা বৃদ্ধিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব শেষে পাশাপাশি অবস্থিত 2টি কোষের মধ্যে গ্যাপ জাংশন নামে নলাকার বা টিউবের মতো যে কোষীয় সংযোগগুলি গঠিত হয় তাদের নিয়ে আলোচনা করব। আমরা জানি বিপাকের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিকারক বা বিক্রিয়াজাত পদার্থ সরাসরি নিষ্ক্রিয় অথবা সক্রিয় পদ্ধতিতে কোষ পর্দা অতিক্রম করে পরিবাহিত হয়। সক্রিয় হোক বা নিষ্ক্রিয়, এই 2 ধরনের পরিবহনই কিন্তু কোষ পর্দার ভেতরে অবস্থিত সাইটোপ্লাজম ও কোষের বাইরে অবস্থিত এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের মধ্যে সম্পন্ন হয়। অথচ দেখুন গ্যাপ জাংশন নামে এই কোষীয় সংযোগগুলি কিন্তু পাশাপাশি থাকা 2টি কোষের মধ্যে অবস্থিত এক ধরনের ওপেন চ্যানেল। এই গ্যাপ জাংশনগুলির মাধ্যমে কোষের প্রয়োজনীয় বিভিন্ন পদার্থ, যেমন বিভিন্ন জৈব আয়ন, ক্ষুদ্র শর্করা, এসব পদার্থ এক কোষের সাইটোপ্লাজম থেকে পাশে থাকা অন্য কোষের সাইটোপ্লাজমের মধ্যে পরিবাহিত হয়। যদিও আকারে খুব বড় হওয়ায় প্রোটিন বা নিউক্লিক অ্যাসিড গ্যাপ জাংশনের মাধ্যমে পরিবাহিত হতে পারে না। তবে আবার বলছি, মনে রাখতে হবে যে গ্যাপ জাংশনের মাধ্যমে পরিবহন সম্পন্ন হয় একটি কোষের সাইটোপ্লাজম থেকে অন্য কোষের সাইটোপ্লাজমের মধ্যে, কিন্তু অন্যান্য চ্যানেল প্রোটিন বা ট্রান্সপোর্টার প্রোটিনের মাধ্যমে পরিবহন সম্পন্ন হয় বহিঃকোষীয় অঞ্চল থেকে কোষের ভেতরের সাইটোপ্লাজমের মধ্যে।
যাই হোক, আসুন দেখি দুটি কোষের মধ্যে গ্যাপ জাংশন কিভাবে গঠিত হয়। কোষ পর্দায় কোনেক্সিন নামে ট্রান্সমেমব্রেন প্রোটিন থাকে। এই কোনেক্সিন ট্রান্সমেমব্রেন প্রোটিন যুক্ত হয়ে কোনেক্সন নামে নালী বা টিউব গঠন করে। একটি কোষ পর্দার 6টি করে কোনেক্সিন ট্রান্সমেমব্রেন প্রোটিন একসাথে একত্রিত হয়ে এমন এক নলাকার গঠন সৃষ্টি করে যার মধ্যে জলপূর্ণ ছিদ্র বা নালীপথ থাকে। এইভাবে 6টি কোনেক্সিন প্রোটিন নির্মিত গঠনকে আমরা কোনেক্সন বলি। যাই হোক, পাশাপাশি অবস্থিত দুটি কোষের কোষ পর্দার কোনেক্সন প্রোটিন নিজেদের মধ্যে খুব সামান্য ব্যবধান বা গ্যাপ রেখে অবস্থান করে এবং উভয় পর্দার এই কোনেক্সন পাশাপাশি অবস্থান করে, ফলে দুপাশে থাকা সাইটোপ্লাজমের মধ্যে এক জলপূর্ণ নালীপথ তৈরি হয়, যদিও তাদের মধ্যে খুব সামান্য ব্যবধান থাকে। এবং এই নালীপথই দুটি কোষের সাইটোপ্লাজমের মধ্যে পরিবহনের জন্য ওপেন চ্যানেল হিসেবে কাজ করে। যেহেতু দুটি কোনেকশন প্রোটিনের মধ্যে খুব সামান্য ব্যবধান বা গ্যাপ এই ধরনের কোষীয় সংযোগে তৈরি হয়, তাই এই ধরনের কোষীয় সংযোগগুলিকে আমরা গ্যাপ জাংশনস বলে থাকি। প্রাণী কোষে প্রায় সমস্ত ধরনের কলার কোষে এই গ্যাপ জাংশন থাকতে দেখা যায়। যেহেতু এই গ্যাপ জাংশনগুলি একটি কোষের সাইটোপ্লাজম থেকে সরাসরি অন্য কোষের সাইটোপ্লাজমের পরিবহনের এক ওপেন বা মুক্ত পথ, তাই এই হৃৎপেশি বা স্নায়ু কোষ যাদের কার্যকারিতা দ্রুত গতিতে ক্যালসিয়াম আয়নের পরিবহনের উপর নির্ভর করে, তাদের মধ্যে এই গ্যাপ জাংশনসের পরিমাণ অনেক বেশি থাকে। যাই হোক, এতক্ষণ যে কোষীয় সংযোগগুলি নিয়ে আমরা আলোচনা করলাম, সেই কোষীয় সংযোগ বা সেল জাংশনসগুলিকে অন্যান্য বিভিন্ন নামেও ডাকা হয়, তবে সব গুলিয়ে যেতে পারে জন্য এতক্ষণ বলিনি, সব শেষে বলে দিই। যেমন টাইট জাংশন যেহেতু অক্লুডিন প্রোটিন দ্বারা গঠিত হয়, তাই টাইট জাংশনগুলিকে অক্লুডিন জাংশন বা জনুলা অক্লুডেন্ট বলা হয়। অন্যদিকে অ্যাডারেন্স জাংশনসগুলিকে আমরা বেল্ট ডেসমোজোম বলি, তো আমরা জানি। অনেকে এদের আবার ইন্টারমিডিয়েট জাংশন বা জনুলা অ্যাডারেন্সও বলেন। আবার দেখুন, ডেসমোজোমকে ম্যাকুলা অ্যাডহেরেন্সও বলা হয়। যাই হোক, দেখা গেছে যে ক্যাডহেরিন, ইন্টেগ্রিন এইসব ট্রান্সমেমব্রেন প্রোটিনগুলির কার্যকারিতা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্বের উপর নির্ভর করে। তাই যে সমস্ত সেল জাংশন যেমন অ্যাডহেরেন্স জাংশন, ডেসমোজোম বা হেমোডেসমোজোম গঠনে এই ক্যাডহেরিন, ইন্টেগ্রিন অংশগ্রহণ করে, সেই সেল জাংশনগুলির কার্যকারিতাও ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্বের উপর নির্ভর করে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।